সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচ। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। দর্শক, পুঁজিবাজারের বর্তমান যে অবস্থায়, সেই অবস্থায় লেনদেন কি করে বাড়ানো যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়েও। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডিএসসির সাবেক সহসভাপতি মিজানুর রহমান খান, আছেন আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের সিইও মোহাম্মদ সালেহ আহমেদ। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জি, মিজান ভাই, আপনাকে দিয়ে এই আলোচনাটা আমরা শুরু করতে চাই যে এই এখন বাজারে কালকে বৃহস্পতিবারে যদি বাজার দেখেন এবং আজকের বাজার যদি দেখেন, যে বাজার কিছুটা হলেও ইতিবাচক, কিছু শেয়ারের লেনদেন বাড়ছে, কিছু শেয়ারের দাম বাড়ছে, যে কারণে বিনিয়োগকারীরা মনে করছেন যে এই অবস্থাটা থেকে বাজার হয়তো আবার ঘুরে যাবে, হয়তো ইতিবাচক ধারায় ফিরবে। আপনার কি মনে হয় যে এই 2-3 দিনের আচরণ যে ইতিবাচক, সেই অবস্থায় নীতি নির্ধারণী মহল বা যারা আইসিবির মতো প্রতিষ্ঠানগুলোর কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ঠিকই বলছেন, কারণ গত 2-3 দিন থেকে বাজারে ভালো শেয়ারগুলো, যেগুলি ব্লু চিপ শেয়ার, আপনি দেখেন এইগুলোর ভলিউম বাড়ছে এবং টপ 20-তে এগুলি এসছে আর কি। তো এতে বোঝা যাচ্ছে যে ইনস্টিটিউশন এবং হাই এন্ড ইন্ডিভিজুয়াল যারা বড় ইনভেস্টর, তারা কিছু বাই শুরু করেছে। এবং ইতিমধ্যে আপনি জানেন যে আইসিবির টপ ম্যানেজমেন্টে পরিবর্তন হয়েছে। উনি ঢাকা স্টক এক্সচেঞ্জে এসেছিলেন। উনি বলেছেন যে উনি সর্বাত্মক চেষ্টা করবেন এই বাজারকে উপরে নেওয়ার জন্য। আমার মনে হয় আইসিবির পার্টিসিপেশনটাও বেড়েছে। সেই সাথে আমি একটা কথা বলতে চাই যে বাজার আপনার সাস্টেনেবল হবে এবং বাজার ভাইব্রেন্ট হবে যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পার্টিসিপেশনটা বেশি হয়। এবং গত কয়েকদিনে জানা গেছে যে বড় ইনভেস্টর যারা, ইনস্টিটিউশন যারা, তারা ভালো শেয়ার, আপনি দেখেন অনেকগুলি, আমি নাম বলতে চাই না, আপনি টপ 20 লিস্টটা দেখলেই দেখবেন। এবং আজকেও বোধহয় সম্ভবত ভালো শেয়ারগুলোর পজিশন ভালো, ব্লু চিপ শেয়ার যেগুলো মানে কনস্ট্যান্টলি যারা ভালো ডিভিডেন্ড দিয়ে আসতেছেন, যাদের মানে রেপুটেশন ভালো আছে কোম্পানির, সেগুলো কিন্তু ভালো আছে। তো এইভাবে আপনি রিটেলারদের দিয়ে কিন্তু ছোট রিটেলার যারা হঠাৎ করে হয়তো স্মল ক্যাপের কিছু শেয়ার বা কিছু দুর্বল কোম্পানির শেয়ার বাড়তে পারে 2-4 দিনের জন্য, এতে করে বাজার কিন্তু মানে সাস্টেনেবল হবে না। এবং তাই হয়েছে। গত 1-2 সপ্তাহ আগে যে অনেক মানে দুর্বল এবং স্মল কোম্পানির শেয়ার বেড়েছিল, সেগুলো কিন্তু এখন আর ট্রেড হচ্ছে না খুব একটা। এবং যারা মানে আমি বলবো যারা লোভে পড়ে ওইসব শেয়ার কিনেছিল, তারা কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার থাকবে যে ইনস্টিটিউশন তাদের একটা মেজর রোল প্লে করতে হবে, কারণ তারাই বাজারের আসলে মূল প্রাণ এবং তারাই বাজারকে মানে সচল করতে হবে এবং মানে ভাইব্রেন্ট করার জন্য ভূমিকা রাখতে হবে। জি সালেহ ভাই, মার্চেন্ট ব্যাংক হিসেবে আপনাদেরকে ইনস্টিটিউশন যদি বলা হয়, তাহলে আপনাদের সম্পৃক্ততা এখন আর আসলে বাড়ছে না কেন? মূল সমস্যাগুলো কোথায় রয়ে গেছে? অ্যাকচুয়ালি ওখানে আপনার যে সমস্যাটা ছিল, আপনি হয়তো জানেন যে স্মল ইনভেস্টরদের জন্য যে আইসিবি একটা লোনের ছিল, ওটার রিপেমেন্ট ডেট চলতেছে এখন গত কয়েকদিন ধরে। শুধু আমরা না, অনেকগুলো মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস তাদের আইসিবিকে পেমেন্ট করতে হয়েছে। সেই পেমেন্টের টাইমটাও চলে গেছে, এখন অলরেডি আমরা পেমেন্ট করে দিয়েছি। আজকেও একটা পেমেন্ট ছিল, সেটাও কমপ্লিট। তো এরপর থেকে হয়তো আপনি দেখবেন যে ইনস্টিটিউশনাল ট্রেডগুলো বেড়ে যাবে। ইনফ্যাক্ট আমাদের আজকে থেকেও ট্রেড বাড়ছে এবং বাড়বে ইনশাল্লাহ। তা আরেকটা জিনিস যেটা হলো যে হাই এন্ড ইনভেস্টররাও ওই জিনিসটাও খেয়াল রাখে যে যারা কোথায় কোন পেমেন্ট আছে কিনা, আইসিবির যে পেমেন্টগুলো ওগুলো তারা মানে ওভার হয়েছে কিনা, ওগুলো দেখার পরেই তারা হয়তো বাজারে চলে আসে। এবং চলে আসার কারণেই এখন দেখবেন যে বাজারটার ইনভেস্টমেন্টও বাড়ছে এবং ট্রেড ভলিউমটাও একটু ভালো আগের চেয়ে। আইসিবির বিষয়টা যদি আসি, যে আমরা সবসময় দেখি যে আইসিবি একটা বড় ভূমিকা পালন করে, কারণ আইসিবির কাছে প্রচুর ফান্ড আছে।
আমরা বিশেষ করে যখন রাজনৈতিক অস্থিরতা যখন দেখেছিলাম তখন দেখেছি যে হরতাল বা অবরোধ বা যে কোনো মানে রাজনৈতিক পরিস্থিতি যখন খারাপ তখন আইসিবির বড় একটা সাপোর্ট থাকে, যে কারণে আমরা ওই দিনটায় বাজারে যেমন ইতিবাচকই দেখি। কিন্তু গত 1-2 মাসে আমরা সেই ভূমিকাটার আইসিবির দেখি নাই, যদিও মিজান ভাই যেটা বললেন যে বর্তমান আইসিবির এমডি উনি বলেছেন দায়িত্ব নিয়ে এবং উনি সবার সাথে বসেছেন আমরা যতদূর জানি। তো আইসিবির যদি এই ভূমিকাটা আসলে এখন যতটুকু ভূমিকা পালন করা দরকার ততটুকু করে, তাহলে কি বাজারের ইতিবাচক ধারায় ফিরতে পারে কিনা? আপনি জানেন যে ট্রানজিশনাল পিরিয়ডে অনেকেই অনেক কিছু করতে চায় না, যেহেতু গভর্নমেন্ট ইনস্টিটিউশন একটা যখন ট্রানজিশন হয় তো কিছু কিছু জিনিসে তাদের অব্লিগেশন থাকে। তো যেহেতু এখন চেঞ্জ হয়েছে সেই অব্লিগেশনটা হয়তো আর থাকবে না, এবং তারা নতুন করে ডিসিশন নিতে পারবে, নতুন করে তারা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারবে, এবং আমার ধারণা তারা এই প্ল্যানগুলোতে আস্তে ধীরে যাবে এবং তারা বাজারকে ভালোভাবেই সাপোর্ট দিবে। আমার জি মিজান ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বললেন যে কিছু ভালো শেয়ার এখন বাড়ছে, লেনদেনও বাড়ছে, দামও বাড়ছে, এইগুলোতে বিনিয়োগকারীরা যখন দেখে দেখে বিনিয়োগ করেন বা হয়তো আরও কিছুদিন পরে আস্তে আস্তে করবেন, তখন দেখা যায় একটা প্রাইস আপ হলে যদি কৃত্রিমভাবে বাধা না দেয়া হয়, সেটা বাজারের জন্য ভালো, নাকি স্বচ্ছতা জবাবদিহিতা বাড়ানোর কথা বলে কোন শেয়ার কেন বাড়ছে, কেন কিনছে, এইগুলো করা ভালো? যদিও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা অনেক করেছি, তবে সেই বিষয়টির কোনো সুরাহা হয় নাই, বরং দিনে দিনে বেড়েই যাচ্ছে এই যে হস্তক্ষেপের। না, এটা বোধহয় ঠিক পুরোপুরি ঠিক না। গত কিছুদিন থেকে কিন্তু রেগুলেটররা একটা ভালো মেনটেন করছে, কারণ যেসব শেয়ার বাড়তেছে এগুলি কিন্তু এটা নিয়ম মার্কেটের, অটোমেটিক্যালি সেটা কারেকশন হয়ে যাবে, এখানে কোনো হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। ভালো শেয়ার যেখানে যাওয়ার সেটা যাবে, এটা এটা বাড়তে দিতে হবে, কারণ ভালো শেয়ার, ব্লু চিপস শেয়ার, সামনে অনেকগুলো ডিভিডেন্ড আছে আপনার, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত ডিভিডেন্ড চলতে থাকবে, ওইসব শেয়ার কিন্তু ব্লু চিপ শেয়ার বাড়তেছে, সেটা বাই হচ্ছে, এখানে কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। এবং আমার মনে হয় বাই দিস টাইম রেগুলেটররাও একটা মানে চিন্তা করে কোনো হস্তক্ষেপ হচ্ছে বলে আমার মনে হয় না। জি, আমি এই জায়গাটাতে আসবে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন, কি প্রশ্ন আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেদি চাঁদপুর থেকে বলছিলাম। জি বলুন। যে আমরা তো দেখতেছি শেয়ার বাজার অবস্থা মানে দিন দিন নিচের দিকে পড়ে যাচ্ছে, তো এই নিচের দিকে পড়ার কিছু আমার দেখা যাচ্ছে যে কিছু কোম্পানির শেয়ার গুলা দেখা যাচ্ছে ইপিএস কিংবা পিএ দিকে আমরা শেয়ারটা কিনি, সাধারণত দেখা যাচ্ছে কোনো কোনো কোম্পানি ইপিএস খুব কম আসে, দেখা যাচ্ছে ওটার প্রাইস অনেক বেশি। কিছু কিছু একটা কোম্পানি আমি নাম বলবো, যেমন একটা কোম্পানির শেয়ার আছে যে আপনার ইপিএস আসছে মাত্র 48 পয়সা, দেখা যাচ্ছে সেই কোম্পানি ইপিএস হচ্ছে আপনার 60 টাকা উপরে, আরেকটা কোম্পানি ইপিএস আসছে আপনার 86 পয়সা, দেখা যাচ্ছে ওই কোম্পানির শেয়ার 30 টাকা নিচ্ছে। এটা কেন? আমরা কি দেখে শেয়ারটা কিনবো? এভাবে যদি শেয়ার বাজারটা যদি আপনার হয় মানে সমস্যাগ্রস্ত, তো আমরা শেয়ার বাজারে কিভাবে আমরা আস্থা ফিরে আসবে? আমাদের আস্থা। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। দর্শক, এখানে আসলে আপনি বিনিয়োগ করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন কি দেখে আপনি বিনিয়োগ করবেন। তবে বর্তমান যে ইপিএস, সেটা যেমন আপনি দেখবেন, ফরওয়ার্ড পিটাও দেখবেন, ফিউচার গ্রোথ দেখবেন, এই বিষয়টি কিন্তু মাথায় রাখা দরকার। এবং এখানে যারা বড় ইনস্টিটিউশন যারা আছেন, যারা বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন, তারা কিন্তু ফরওয়ার্ড পিটা দেখেন এটার ভবিষ্যৎ কি, সেই বিষয়টি আপনি মাথায় রাখা দরকার। মিজান ভাই যদি এই ব্যাপারে কিছু বলেন। আপনি জানেন যে এখন প্রতি 3 মাস পর 3 মাসে একটা কোয়ার্টার হয়, প্রতিটা কোম্পানির বাধ্যবাধকতা আছে তাদের পারফরমেন্স দেখানো। অনেক সময় একটা কোম্পানি যখন প্রোডাকশনে যায়, মেশিনারি ইনস্টল করে প্রোডাকশনে যায়, সময় লাগে 6 মাস, 1 বছর, ইভেন কি আরও বেশি সময় লাগে। এখন একটা কোম্পানির একটা কোয়ার্টারের ইপিএস দেখে হয়তো অনেক, এই কারণে আমি আগে বলছিলাম যে এইটা হলো যারা রিটেল ইনভেস্টর আছে তারা এই কাজটা করে, তারা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি ঠিকই বলছেন যে ফরওয়ার্ড সামনে কি হতে পারে এটা তাকে জানতে হবে। এই কোম্পানির একটা কোয়ার্টারের ইপিএস দেখে যে ইপিএসটা খারাপ হয়েছে, সামনে হয়তো আরেকটা কোয়ার্টারে হয়তো আরেকটু খারাপ বা একটু ভালো হবে, পরে কিন্তু অনেক ভালো হতে পারে, সেটাকে দেখতে হবে। এটা একটা বিনিয়োগ, আপনি ডেইলি ট্রেড করে হয়তো সাময়িক কিছু বেনিফিটেড হতে পারবেন, 2-1 বার হবেন, কিন্তু পরে কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজে একটু লম্বা সময়ের জন্য 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছরের জন্য চিন্তা করতে হবে। আমি আগেও বলেছি যে একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে যে ভালো শেয়ারের দাম বাড়া শুরু হয়েছে। আর আমি আরেকটা কথা বলবো, এখন যে মার্কেটের পি আছে, আমাদের
সাউথ ইস্ট এশিয়াতে আমাদের পি কিন্তু কম, সবচেয়ে কম, জি। সবচেয়ে কম আছে। বিনিয়োগের জন্য অনেক শেয়ার আছে এখানে, এটা বিনিয়োগ মার্কেট, এটা ট্রেডিং করে খুব বেশি বেনিফিটেড হইতে পারে না কেউ, এখানে বিনিয়োগ করতে হবে। তো আমি একটা কথা বলবো, অনেক ইনস্টিটিউশন, অনেক ব্যাংক, নতুন ব্যাংক হয়েছে, আমি ওনাদেরকে অনুরোধ করব তারা কিছু ইনভেস্টমেন্ট এই সময় করতে পারে, কারণ ওনাদের কোনো এক্সপোজারের বিষয় নাই, ওনারা ইনভেস্ট করে নাই, তো কাজেই মার্কেট ভালো হওয়ার সুযোগ আছে। সাল ভাই, এই অবস্থায় যেসব শেয়ারগুলো বাড়ছে, একটা জিনিস দেখা যাচ্ছে যে লেনদেন কম হওয়ার কারণে অন্য শেয়ারগুলো কিছুটা লোকসানে বিক্রি করেও এই বাড়তি শেয়ারগুলোর দিকে বিনিয়োগকারীদের আকর্ষণ দেখা যায়, যে কারণে আপনি টপ 20 বা টপ 10 যদি দেখেন, এইটার ভলিউম যত হয় পুরো মার্কেটের সব শেয়ারের ভলিউমও তার মতো হয় না। মানে এইটা কি বাজারের জন্য ইতিবাচক কিনা? আসলে ইতিবাচক কিনা এটা আমি মানে কিছু, এটা তো পাবলিক পারসেপশনের ব্যাপার। জি। যখন দেখে যে একটা শেয়ার বাড়ছে, তখন আমরা তো হলো হুজুগে চলি, এবং আমাদের বাজারের ধরেন 50% লোকই এই হুজুগের উপরেই ব্যবসা করছে। তো যখন দেখা যায় একটা ভালো শেয়ার বেড়ে যাচ্ছে, তখন দেখা যায় যে আরেকটা শেয়ার মেরেই, তার তো ফান্ড একটা লিমিটেড ফান্ড, সো ওই লিমিটেড ফান্ডের মধ্যেই সে চায় রোল করে যতটা ইমপ্রুভ করা যায়, কিন্তু ওইটা আলটিমেটলি দেখা যায় যে ওইটা ভালো ফল নিয়ে আসে না। তারা যদি ওয়েট করে, একটু ধৈর্য সহ্য সহকারে ইনভেস্ট করে, দেখে শুনে ইনভেস্ট করে, কোম্পানির ম্যানেজমেন্ট যদি সে দেখে, কোম্পানির গ্রোথ যদি দেখে, এবং কোম্পানির ফিউচার ইপিএস আপনি যেটা বললেন ওগুলো যদি দেখে ইনভেস্ট করে, তাহলে আমার ধারণা অবশ্যই ইনভেস্টররা এতে বেনিফিটেড হবে। মিজান ভাই, একটা জিনিস কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, যে শেয়ারগুলো বাড়ছে, হয়তো এই এখন কোনো কারণে যে শেয়ারগুলো বাড়ছে সেগুলো অনেকেই জানতেন যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছেন এইসব কোম্পানিতে বা ইনস্টিটিউশনগুলো, যারা প্রতিষ্ঠানে যে খোঁজ নিয়েছেন, তারা জানছেন যে এটা 6 মাস বা 1 বছর পরে এটা হতে পারে। ওই 1 বছর আগেই কিন্তু তিনি অনেক কম দামে এটা কিনে রেখেছেন বা 6 মাস আগে। এখন বাড়তি দেখে যখন দাম বাড়ছে, তখন সাধারণ বিনিয়োগকারীরা যখন এটায় ঢুকছেন, তখন কিন্তু ওই যে 1 বছর আগে বা 6 মাস আগে যিনি কিনেছেন তিনি কিন্তু আস্তে আস্তে বের হচ্ছেন। তো এইখানে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা, তারা কিন্তু এইখানে একটু ভুল করছেন কিনা? না, বড় ইনভেস্টমেন্ট যাদের আছে, তারা কেউ 50,000, 1 লাখ, 5 লাখ শেয়ার কিনে, তারা তো একদিনে এটা বিক্রি করতে পারবেন না, তাদেরকে দিনে দিনে বিক্রি করতে হবে। দেখা যাচ্ছে যে তারা 10% বাড়ার পরে কিছু শেয়ার বিক্রি করছেন 5%, 10%, 20% বাড়ার পরে তারা 25% শেয়ার বিক্রি করছেন। এটা কোনো অসুবিধা নাই, কারণ এটার পারফরমেন্স ভালো হবে। বাকি তো তার তো আর 75% শেয়ার রয়ে গেছে, অথবা 50% শেয়ার থাকছে তার হাতে। সেখানে ভালো শেয়ার হলে, ফান্ডামেন্টাল শেয়ার হলে, সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। এখন যে মার্কেটের সিচুয়েশন আর কি, কারণ এটা চেঞ্জ হচ্ছে, মার্কেট যদি এখান থেকে 500 পয়েন্ট, 1000 পয়েন্ট বাড়ে, তাহলে তো কারেকশন হতেই পারে কিছুটা। না, কিন্তু এই যে বাড়ে, আপনি একটু আগে বললেন যে এখন সেরকম হস্তক্ষেপ আমরা দেখছি না। আমি যদি সর্বশেষ 2টো কার্যদিবস দেখি, এবং সেই কার্যদিবসে যারা টপ ব্রোকার আছে তাদের কাছে যদি আপনি তথ্য নেন, আপনি পাবেন কিন্তু যে এই শেয়ারটা কেন কেনা হয়েছে, এই ডান থেকে কেন তুমি কিনছো, এই ধরনের কোশ্চেন কিন্তু এখনো হচ্ছে। যদিও আমরা জানি যে বিএসইসি একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মার্কেটে সরাসরি হস্তক্ষেপ করবে না। আমরা যতদূর জানি যে প্রাইস কমে যাবে কিংবা বাড়বে সেটা মার্কেট সিদ্ধান্ত নিবে। এই বিএসইসির এই সিদ্ধান্তটা যতটাই ইতিবাচক, ততটাই নেতিবাচক দুই স্টক এক্সচেঞ্জের ভূমিকা। না, আমরা ঠিক নেতিবাচক বলবো না, কারণ সার্ভেইলেন্স কিন্তু ওনাদের করা লাগবে। এখন কিভাবে বাই হচ্ছে, ওখানে কোনো চেইন ট্রেডিং হচ্ছে কিনা, সার্কুলার ট্রেডিং হচ্ছে কিনা, সেইগুলি হতে পারে আর কি। আর এখন আমার মনে হয় না ওইরকম হাউজে লোক যে সার্ভিলেন্স করছে আর কি, মানে যেটা জানুয়ারিতে করেছে। হ্যাঁ, সেটা চিঠি তারা দিতেই পারে, জানতে পারে আর কি একটা শেয়ার সম্বন্ধে আর কি। হঠাৎ করে যদি 20%, 30% বেড়ে যায়, এটা আবার হঠাৎ করে ক্ষতিগ্রস্ত, যদি ছোট বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেখানে তাদেরকে কশনস করা হচ্ছে। আমার মনে এখন ঠিক আছে আর কি। এখানে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন, কি প্রশ্ন আপনার? বিদ্যুৎ চৌধুরী বলছি, মগবাজার থেকে। জি জি, বলুন। আমি সম্মানিত দুজন অতিথির কাছে আমার একটা প্রশ্ন, মানে উত্তর চাচ্ছি আর কি। যে সমস্ত কোম্পানি পি রেশিও 40 ক্রস করে, সেই সমস্ত কোম্পানি শেয়ার করে লোন প্রদান করা হয় না, ইহা অর্থাৎ ইহা নন মার্জিন হিসেবে ট্রিট করা হয়।
এবং বিগত 15 দিনে ট্রেডিং বিহেভিয়ারে দেখা যায় পি রেশিও 50+, 100+, এই সমস্ত কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে লোন অ্যাকাউন্ট হোল্ডাররা কি করতে পারে? যে জায়গাটাতে ছিলেন সেইটি এটা কিন্তু সব শেয়ারে না, আপনি 50+ বা 100+ যেগুলো দু একটা শেয়ারে, কিন্তু বাদ বাকি যে শেয়ারগুলো আপনার 40 নিচে ওগুলোই কিন্তু বাড়ছে, ওগুলোই কিন্তু ইনভেস্ট করছে। এবং 40 নিচেও না, যেগুলো আপনার ধরেন 35-এর নিচে বা 30-এর নিচে, 20-এর নিচে, ওইসব শেয়ারগুলোতেই কিন্তু গ্রোথটা হয়। আপনি 100-এর প্লাস বা 50+-এর দু একটা শেয়ার তো বাড়বেই, সবই এটাই বাজার। এটা মানে এটা তো বাজার এরকমই। জি মিজান ভাই যে প্রশ্নটার আমি যে কোশ্চেনটা করতে চেয়েছিলাম যেটা হলো যে বেড়ে গেলে আমরা ইনকোয়ারি করছি, বারবারই করছি, কিন্তু যখন কমে যাচ্ছে এর কোনো সদুত্তর আমরা কিন্তু কারো কাছ থেকে পাচ্ছি না। বা কেন কমছে, কি এটার কারণ কি, কমার ম্যানেজমেন্টের কি পারসেপশন, স্টক এক্সচেঞ্জগুলোর কি পারসেপশন, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না, শুধু বেড়ে গেলেই হচ্ছে। সালে ভাই এইখানে বিষয়টা এরকম হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা যখন শুরু করি এবং আমাদের এখানে যারা মিজান ভাইদের মতো যারা নেতৃত্ব দানকারী ব্যক্তিরা এখানে আসেন, তারাও কিন্তু সবাই একইভাবে বলছেন এই কথাটা। কিন্তু এখন যেটা আসলে প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশের শেয়ারের দাম কমলে আসলে এটা জানতে চাওয়া হবে না, এবং সেটা মানে ডিএসসি সিএসসি দেখিয়েছে যে এখানে যতই সমালোচনা করা হোক না কেন, গঠনমূলক সমালোচনা হলেও তারা এটা আসলে ভ্রুক্ষেপ না, করছেন না। আপনাকে আসতে হবে যে কেন দাম কমছে। জি, এখন যে শেয়ারটা দ্রুত দাম বেড়েছে সেইটাই কিন্তু দাম কমেছে। জিপির মতো শেয়ারের দাম 100 টাকা কমার কারণ কি? মানে তখন প্রশ্ন হয় না জিপির যখন শেয়ারটা দাম, জিপির আপনার গ্রোথ তো অনেক কমেছে এবং ইপিএসটা কিন্তু খুব কমে নাই, ইপিএসটা কিন্তু কমে নাই, মানে লাস্ট ইয়ারে ওরা কিন্তু রিজার্ভ থেকে আপনার ডিভিডেন্ড দিয়েছে বারবার। এখন প্যারালাল অনেকগুলো কোম্পানি আরো এসছে বাজারে। আপনি জানেন রিসেন্টলি 2টা কোম্পানি মার্জার হয়েছে। তো মার্জার হওয়ার কারণে অ্যাপ্রিহেন্ড করা হচ্ছে যে জিপির বিজনেসে আপনার থ্রেট হবে। সেই কারণে, কারণ এটা অত্যন্ত সেনসিটিভ মার্কেট, এখানে অনেক জিনিস আছে, সেগুলো হয়তো এক্সপ্রেস করা যাবে না, অনেক ব্যাপার আছে। আপনার জিপির যে ডিভিডেন্ডটা দেয় তারা কিন্তু রিজার্ভ থেকে টাকা নিয়ে ডিভিডেন্ড দেয় কিছুটা। তো একটা কোম্পানি রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে এইভাবে দিতে থাকলে, তাহলে ওর ফিউচার কি থাকবে? তারপরে ওই যে প্রাইসটা ছিল 350 টাকা, ওইটাও সঠিক ছিল কিনা ওইটা চিন্তা করার বিষয়। আপনার রিটার্ন কত? 3-4% রিটার্ন ডিভিডেন্ডটা। এখানে তো ক্যাপিটাল গেইন হলে সেটা ঠিক আছে, কিন্তু আপনার ডিভিডেন্ড রিটার্ন কত ছিল জিপির? 13-14 টাকা। আপনি বলতে যাচ্ছেন যে 350 টাকা দামে, আপনি বলতে যাচ্ছেন যে 13-14 টাকা। মানে দাম কমে গেলে সেটা প্রশ্নটা না করাটাই যৌক্তিক। আমার তো মনে হয় তাই, কারণ মানে কতটুকু কমছে? আপনার যে শেয়ারটা 7 দিনে 100% বেড়েছে, এটা 50% কমতে পারে। 7 দিনে 100% বেড়েছে এরকম কিন্তু একটা দুটো শেয়ার থাকে, এবং সেটার হয়তো যৌক্তিক কারণও থাকে। কিন্তু যৌক্তিক কারণ এখানে সবকিছু যৌক্তিক কারণ নাই, চলে না। স্মল ক্যাপ হতে পারে, সেখানে যদি ইনডাইরেক্টলি আপনার ইস্যুয়ার জড়িত থাকতে পারে। আপনি ইস্যুয়ার জড়িত আছে কিনা সেটা আপনি বের করতে পারছেন না। এখানে কারসাজি হচ্ছে কিনা, আপনি সাজা হচ্ছে, রেগুলেটররা যে সাজা দিচ্ছে, আমি বলেছি বিএসসির এখন যে সিদ্ধান্তগুলো সেগুলো অনেকগুলো ইতিবাচক, কিন্তু আপনি এই শেয়ার কিনছেন কেন? এই শেয়ারে একদিনে 5টা চিঠি আপনি কোনো ব্রোকারেজ হাউসকে দিবেন একটা স্টক এক্সচেঞ্জ হয়ে, এবং খারাপ মার্কেটে, সেটা কতটা যৌক্তিক সেটা কিন্তু নিয়ে প্রশ্ন আছে। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, দুটো প্রশ্ন করব। আমি সিলেট মৌলভীবাজার থেকে বলতেছি। জি বলুন। প্রশ্নটা হলো যে যখনই একটা শেয়ারের দাম, ভালো একটা শেয়ারের দাম 2 দিন বা 3 দিন বাড়ে, তারপরে এখানে জানতে চাওয়া হয় যে কি কারণে দাম বাড়ছে। কিন্তু আমার জানার মধ্যে আজ থেকে 6 মাস ধরে একের পর এক অনেক শেয়ার দাম কমতেছে, কিন্তু কর্তৃপক্ষ এটা জানতে চায়নি। আর 2 নম্বর প্রশ্ন হলো কোয়াং সিরামিক সম্পর্কে আমি একটু জানতে চাই, কোয়াং সিরামিকে বিনিয়োগ করা যায় কিনা। জি ধন্যবাদ। আসলে দর্শক, আমরা ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চাই না। কোন শেয়ার আপনি বিনিয়োগ করবেন সেটার ব্যাপারে আপনি নিজে খোঁজ খবর নেন, এবং এখন কিন্তু সময় এসেছে যে আপনি জাস্ট বাজারে বাড়ছে বা কমছে দেখে বিনিয়োগ করার সুযোগটা আসলে নেই। এখন সবাই সচেতন, আপনি ওই কোম্পানিতে বিনিয়োগ করবেন, অর্থাৎ আপনি ওই কোম্পানির শেয়ার হোল্ডার হবেন। আপনি ওই কোম্পানিতে যে নিজে সরাসরি খোঁজ নেন, তার অতীত ইতিহাস
ইতিহাসগুলো দেখেন, বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন সবকিছু আপনি দেখে সিদ্ধান্ত নেন। যে এই যে দর্শকরা যে কথাগুলো বলছেন, আমরা আসলে এখানে আমাদের কথাগুলো বলি না। এখানে আপনি জানেন যে এখানে আপনাদের সাথে যারা কাজ করেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক যারা প্রেসিডেন্ট, তারাই এই প্রোগ্রামটায় তারাও একই কথা বলেন যে কেন এইটা হচ্ছে তারা নিজেরাও জানতে পারেন না। এবং এই যে দর্শক যে ফোনটি করলেন, এরকম ফোন কিন্তু প্রায় দিনই আমাদের এখানে আসে যে এই বিষয়গুলো আসলে দর্শকের যদি যারা বিনিয়োগকারী তাদের যদি এরকম ধারণা তৈরি হয়, সেই ধারণাটা ঠিক বা ঠিক না সেটা কিন্তু মুখ্য না। মুখ্য হচ্ছে তাদের কিন্তু ধারণা একটা তৈরি হয়েছে এরকম, এবং সেটাই কন্টিনিউ করছে, এবং সেটা বাজারের জন্য কতটা ইতিবাচক। আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, আমি শুরুতেও বলেছি যে আমাদের মার্কেটটা যদি আপনার রিটেল ইনভেস্টরদের উপরে নির্ভর করে মার্কেট হয়, তাইলে কিন্তু এরকম প্যানিক হবে। 2 দিন 4 দিন 5টা 10টা শেয়ার বাড়বে, আবার তার চেয়ে কম নেমে যাবে, এটা হতে পারে। কিন্তু এটা যদি কর্পোরেট বা ইনস্টিটিউশন বেসড মার্কেট হয়, তাহলে দেখবেন যে ভালো শেয়ার হয়তো 2 টাকা 5 টাকা কমলেও পরে আবার 3 দিন পরে এটা 10 টাকা বাড়বে। এবং আমার কাছে মনে হচ্ছে গত 2 দিন 3 দিনের মার্কেট থেকে এরকম একটা ইনভলভমেন্ট হচ্ছে, ইনস্টিটিউশন এখানে ইনভলভ হচ্ছে। আপনি দেখেন ব্লু চিপস এবং ভালো শেয়ার কিন্তু বাড়তেছে। জি আলে ভাই, এই অবস্থায় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ছে আপনাদের কথা অনুযায়ী বা বাজারের আচরণ দেখে যদি তাই মনে হয়, এইটাকে ধরে রাখার জন্য এখানে যারা স্টেক হোল্ডার যারা আছেন তাদের সবারই একটা ভূমিকা নেওয়া উচিত। আমরা জানি যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বেশ নতুন কমিটি হওয়ার পরে তারা বেশ উদ্যোগী হয়েছে। আজকেও তারা বাণিজ্যমন্ত্রীর সাথে এখন এই মুহূর্তে সচিবালয়ে তারা মিটিং করছেন, বাণিজ্যমন্ত্রীর সাথে তারা অর্থমন্ত্রীর সাথে দেখা করছেন, মানে সব জায়গায় তাদের একটা ভূমিকা আমরা দেখছি। মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাইদুর ভাইয়ের নেতৃত্বে নতুন দায়িত্ব নেওয়ার পরে তাদের যে ভূমিকাটা দেখছি, কিন্তু অন্য অন্য স্টেক হোল্ডার তাদের কিন্তু এই ভূমিকাটা আমরা দেখছি না। এবং আমরা যতটুকু জানি যে বিএসসিসির একজন কমিশনার চলে যাওয়ার পর বিএসসিসি যথেষ্ট ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে, এবং যখনই মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হোক, ব্রোকার্স অ্যাসোসিয়েশন হোক বা অন্য যে কোনো সংগঠন থেকে যখনই যে বিষয়ে বিএসসিসিতে যাওয়া হচ্ছে, তারা কিন্তু ওই সিদ্ধান্তটা নিচ্ছেন এবং বাজারের স্বার্থে তারা যে ভূমিকাটা পালন করছেন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সেই ভূমিকাটা দেখছি। কিন্তু বাকি যারা আছেন তারা কেমন যেন নিশ্চুপ। অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনি দেখেন বাজার যতবার খারাপ হয়েছে আমাদের মার্চেন্ট ব্যাংকারদের উপরেই দোষটা এসে ভর্তি হয়েছে। তো আমরা চেষ্টা করি, আমাদের যে অ্যাসোসিয়েশনের মেম্বাররা আছে এবং আমাদের যে কমিটিগুলো আছে, তারা সবসময় সচেষ্ট যাতে বাজারটাকে একটু ভাইব্রেন্ট রাখা যায়। সেই জন্যই আপনি দেখেছেন সাইদুর ভাই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে এবং সে তার সাধ্যমতো চেষ্টা করছে বাজারটাকে ইয়ে করার। আর আগের প্রেসিডেন্টরাও যারা ছিলেন তারাও চেষ্টা করেছেন, কেউ সফল হয়েছেন, হয়নি। তো আমাদের তরফ থেকে যেটা হয়েছে কি, আমরা কোনো সময়ে যে এই যে ফল করে, আপনি দেখবেন প্রত্যেকবারই দায়িত্ব এসে গিয়ে বর্তায় কিন্তু মার্চেন্ট ব্যাংকারদের উপরে। তো মার্চেন্ট ব্যাংকারদেরও কিছু লিমিটেশন আছে। আমাদের একটা নির্দিষ্ট পেড আপ ক্যাপিটাল আছে, নির্দিষ্ট ইনভেস্টমেন্ট। কিন্তু আপনারা এই পেড আপ ক্যাপিটাল বাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছেন না কেন? অনেক কোম্পানি কিন্তু বাড়িয়েছে। যেমন আমার এই পেড আপ ক্যাপিটাল ছিল আপনার 30-এর মতো, এই রিসেন্ট টাইম আমরা সেটা 65-60-এর উপরে চলে গেছে। এবং এটা তো একদিনে হয় না, ফরমেশনে অনেক টাইম লাগে, জয়েন্ট স্টকের পারমিশন লাগে। ফান্ড আপনারা নিয়ে আসছেন আস্তে আস্তে হলো বাড়ছে আমার, এবং আমি যতদূর জানি ম্যাক্সিমাম মার্চেন্ট ব্যাংকগুলোরই যে পেড আপ ছিল তারা গত 2 বছরে সেটাকে বাড়িয়েছে। না বাড়িয়ে তাদের উপায় নেই, তাদের লোন ছিল, তাদের বিভিন্ন ব্যাংকগুলোর সাথে আপনি জানেন যখন বাজার ভাইব্রেন্ট হয়েছে, এক একটা মার্চেন্ট ব্যাংকের প্রায় 100-150 কোটি টাকার আপনার লোন প্রোভাইড করতে হয়েছে। তো পরে যখন দেখা গেলো যে মার্কেট থেকে আর সেই টাকা আসছে না, তখন আমরা ওটাকে পেড অ্যাপে কনভার্ট করেছে। এবং এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি পেড অ্যাপে কনভার্ট করতে হয়, একটা প্রসেসই আপনার 3 থেকে 4 মাসের উপরে সময় লেগে যায়। যেমন আমাকে জয়েন্ট স্টকের পারমিশন নিতে হয়। এই জায়গায় ফিরবে, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, আপনি কি জানতে চাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম, জি ঢাকা বলুন। থেকে বলছিলাম, এনামুল করিম। জি বলুন। একটু আগে সম্মানিত দর্শক বলছিলেন যে দাম কমার ক্ষেত্রে ওনার মতামত হচ্ছে যে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, কমতেই থাকুক। আমরা যারা বিনিয়োগকারী, আমরা তো একটা শঙ্কার মধ্যে থাকি যে ওই কোম্পানি কি বন্ধ হয়ে গেল, ওদের প্রোডাকশন কি বন্ধ হয়ে গেল, বা মালিকরা কি বিদেশে পাড়ি দিল, নাকি ওদের সবগুলা বিমান বন্ধ হয়ে গেল, না টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলা বন্ধ হয়ে গেল। এগুলো তো আমরা একটা শঙ্কার মধ্যে। তারা তো
আমাদেরকে একটা সদুত্তর দিয়ে জানাইতে পারে যে বা আশ্বস্ত করতে পারে। দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। দর্শক আমরাও মনে করি যে আসলে এখানে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। যে স্টক এক্সচেঞ্জগুলো থেকে যে ধরনের স্বচ্ছতা জবাবদিহিতা বাড়ানোর জন্য যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে সেটি ঠিক আছে, কিন্তু উল্টো দিকেও করা উচিত। কারণ এখানে কোনো আইনে বলা নেই যে দাম বাড়লেই তদন্ত হবে বা কোয়ারি হবে, বরং এখানে বলা আছে মানে অস্বাভাবিক কোনো কিছু হলে, এবং অস্বাভাবিক দাম বাড়লেও হতে পারে, দাম কমলেও হতে পারে। এবং এই বিষয়টি আসলে কেন যে কর্তৃপক্ষ যারা আছেন তারা বুঝতে পারছেন না, আমরাও আমাদেরও বোধগম্য নয়। সালে ভাই যে না, আরেকটা জিনিস হলো ভাই যেটা বললেন, ইনফরমেশন কিন্তু সবসময় আমরা চেষ্টা করলেই পেয়ে যাই। আমরা পেপারে উনি একটা বিমান পড়লো কি উঠলো, এই ইউনাইটেড এয়ারের কথা উনি হয়তো বলেছেন, এটা কিন্তু প্রত্যেকটা পেপারেই আসছে যে ওদের হ্যান্ডলিংয়ে প্রবলেম আছে, ওদের বিমান উঠতে পারছে না। এটা কিন্তু উনি দেখেছেন। উনি যদি একটু ওনার চোখ কান খোলা রাখতেন। কিন্তু সাল ভাই বিষয়টা থাকে বাজারে অনেক কোম্পানি এবং সবগুলোর ব্যাপারে কিন্তু খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। আপনি জানেন যে অনেক কোম্পানি কিন্তু কোম্পানি থেকে ইনফরমেশন দেওয়া হয় না, এবং অনেক ফরেনাররা বাংলাদেশে যারা ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছেন তারাও কিন্তু এইসব কোম্পানির সাথে মিটিং করতে পারছেন না। সো একজন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীর পক্ষে কিন্তু এটা আসলে সম্ভব হয় না সব ক্ষেত্রে। সেখানে স্টক এক্সচেঞ্জগুলো বা যারা মার্চেন্ট ব্যাংক আছে বা অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু একটা দায় থেকে যায়। যে একদম সংক্ষেপে আমরা শেষ পর্যায়ে যদি বলেন। অবশ্যই দায় থেকে যায়, দায় তো থাকবেই, কারণ দে আর দ্য রেগুলেটর, তারা স্টেক হোল্ডার। তাদের উচিত ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদেরকে এডুকেট করা, বিভিন্ন সোর্সে তারা এডুকেট করতে পারে, তারা পেপার মিডিয়া আছে, বিভিন্নভাবেই তারা করতে পারে। কেন যে তারা করছে না, তারা একেবারেই যে করছে না তা কিন্তু ঠিক না। আপনি দেখবেন বিভিন্ন সময়ে ডিএসসি থেকে চিঠি আসছে, আজকে এটার উপরে ট্রেনিং হবে। এসএসসির একটা ইনস্টিটিউশন আছে, সেখান থেকেও তারা অ্যাড দিচ্ছে, পেপারগুলোতে অ্যাড দিচ্ছে যে আপনারা আসেন, আপনারা এটা শিখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখেন, অ্যাকাউন্টসটা জানেন। এসব কিছুর উপর কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা হয়েছে কি, আমাদের কেমন জানে গাফিলতি আছে। আমরা সবাই, আমি খুব কাছ থেকে ইনভেস্টরদেরকে দেখি, তো তারা হয়েছে কি, আমি একটা কথা বললাম যে এটা ভাই মনে হয় বাড়তে পারে, আমরা সবাই ওটার পিছনে ছুটছি, কিন্তু আমি অন্য কোনো উপায় নাই। আপনি যদি অন্য দেশের বাজারের সাথে আমাদের দেশের বাজারের মিল খুঁজে অতটা পাবেন না, যে কারণে আসলে বিনিয়োগকারীরা ফান্ডামেন্টাল শেয়ার কিনে আপনি অনেকেই লোকসান করছে, আবার কিছুটা অতটা স্ট্রং না, কিন্তু দেখা যাচ্ছে তা সেই শেয়ারগুলো বাড়ছে। এখানে বিনিয়োগকারীদের আসলে দোষ দিয়ে না, আপনি দোষ দিয়ে লাভ নাই, সেটাও ঠিক না। কিন্তু আপনি যদি দেখেন প্রত্যেকটা ব্রোকারেজ হাউস এবং বড় বড় মার্চেন্ট ব্যাংকগুলো, তারা কিন্তু দিন শেষে মার্কেটের উপর একটা অ্যানালাইসিস দেয়, কিন্তু অ্যানালাইসিস দেয়, এবং কি কারণে কি হয়েছে সেটারও একটা অ্যানালাইসিস থাকে। তো আপনি আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের কোডেই কিন্তু সেই অ্যানালাইসিসটা চলেও যায়, যে আপনি সেটা দেখে আপনার ডিসিশন আপনি নিতে পারেন। যে একেবারেই যে হচ্ছে না এই জিনিসটা কিন্তু একেবারেই ঠিক না। জি মিজান ভাই, একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, আসলে মার্কেটে যেই লিকুইডিটি দরকার, আমার মনে হয় মার্কেটে লিকুইডিটির এখনো শর্টফল আছে। লিকুইডিটি দরকার, কারণ শেয়ার অনেক বেড়েছে। আপনার 2010-এর তুলনায় এখন শেয়ার হয়েছে প্রায় 3 টাইমস। সেই হারে কিন্তু লিকুইডিটি আসে নাই। তারপরে যেসব 3000 কোটি টাকা লেনদেন হয়েছে, এখন 9000 কোটি টাকা হওয়া উচিত যদি বাজার ওরকম, কিন্তু সেখানে একটা মানে অসুবিধা আছে। তো সরকারের সর্বোচ্চ লেভেল থেকে চেষ্টা করা হচ্ছে এই মার্কেটকে একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় আমাদের ইনভেস্টররাও বাই দিস টাইম ট্রেন্ড হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্যি কথা। কারণ অনেকের নলেজ ছিল না, জানা ছিল না, শুনে বাই দিস টাইম ইনভেস্টররা কিন্তু অনেক ট্রেন্ড হয়েছে, এবং আগামীতে মার্কেট ভালো হবে এটা আশা করা যায়। ভাই একদম মানে 30 সেকেন্ডে যদি বলেন, আমরা চিটং স্টক এক্সচেঞ্জের অবস্থা যদি এখন দেখি, দুটি স্টক এক্সচেঞ্জের এখানে এমডি নেই, সিআরও নেই, এবং এই অবস্থায় মানে তারা কতটা রেগুলেট করতে পারছেন বাজারে, এবং তাদের ইমিডিয়েট কি করা উচিত? না, ইমিডিয়েটলি যেসব জায়গা ভ্যাকেন্ট হয়েছে, আপনার সিওর রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হয়েছে, সিআরওকে মানে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, এটা একটা প্রসেসের মধ্যে থাকবে। তবে ওইসব জায়গায় তো চার্জের লোক থাকবে, আর সিও হয়তো একটা প্রসেসের মধ্যে নতুন সিও নিয়োগ করা হবে, তখন এটা গতি পাবে আর কি। জি, এই ব্যাপারে আপনার শেষ কমেন্ট যদি। আমার মনে হয় এরা অলরেডি ডিসিশন নেওয়া উচিত যে কাকে নিয়োগ দিবে, এবং সেটা খুব তাড়াতাড়ি করা উচিত বাজারের স্বার্থে অ্যাজ ওয়েল এজ তাদের ইনস্টিটিউশনের স্বার্থে। জি সালেহ ভাই, মিজান ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে এখানে। দর্শক,
তারা যে কথাগুলো বললেন এবং নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা বিষয়গুলো আমরা আশা করছি তারা বুঝবেন এবং এই মুহূর্তে বাজারে যে একটি ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে, যদিও সূচক তেমন একটি বাড়ছে না, কিন্তু কিছু শেয়ারের যে দাম বাড়ছে সেই বাড়াটা ধরে রাখার জন্য নীতি নির্ধারণী মহল থেকে ইতিবাচক ভূমিকা রাখবে এই আশা রেখে আমরা শেষ করছি। আগামীকালকে দেখা হচ্ছে অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।